part of part 2 examination. আমরা অনেকেই মনে করি যে আগের ভাইবাটা ভালো ছিল, কেউ স্যার আপনার সাউন্ডটা একটু লো স্যার, সাউন্ডটাকে একটু বাড়ানো যায়? হ্যাঁ, এখন শোনা যায়? একটু লো শোনা যাচ্ছে স্যার সাউন্ডটা। এখন শোনা যায় কিনা? জি স্যার, জি স্যার। ওকে, আমরা একসময় মনে করতাম যে আগের ভাইবা পদ্ধতিটাও ভালো ছিল, কেউ কেউ হয়তো একটু এদিক সেদিক মতবিরোধ করতে পারে যে আগের ভাইবাটা ভালো ছিল, কিন্তু আমি মনে করব যে সূক্ষ্ম বিশ্লেষণ নয়, সঠিক বিচারের জন্য আমার মনে হয় দিস সর্টস অফ স্ট্রাকচার্ড oral examination is very very necessary for all the for FCP's part 2 students as well as for better judgment of the by the examiner. আমি মনে করি যে এটা খুব একটা সুন্দর উদ্যোগ। আজকের এই উদ্যোগে আমি সামিল হতে পেরেছি, এটা আমার জন্য খুবই সৌভাগ্যের যে ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন নিয়ে আজকে একটু কথাবার্তা বলা। আমি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আমি খুব একটা প্রারম্ভিক দু একটা বিষয়ে আমি খুব একটা যাব না। আমি কিন্তু আজকে যেটা করব সেটা হলো যে আমি মনে করি যে অন্য কিছু করব না। আজকে সরাসরি আমি যেটা করব সেটা হলো যে আমি কোশ্চেন অ্যান্সারিং এ চলে যাব। আমি প্রারম্ভিকভাবে দুই একটা কথা বলে দিতে চাই, সেটা হলো যে আমাদেরকে আসলে এই ক্লাসটা করে যেটা করতে হবে, উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ারসেলফ ফর দ্য এক্সাম। আমাদের মূল লক্ষ্য হলো কিন্তু আসলে এক্সামে আমাদেরকে নিজের প্রিপারেশনটা নেওয়া। সো হোয়াট টু ডু, আমার মনে হয় আমাদের যেটা করা উচিত সেটা হলো যে আমাদের একজনে না পড়ে অন্তত দুইজনে পড়া উচিত, বিকজ টু হেডস আর বেটার দেন ওয়ান। দুইটা মাথা যদি একত্র হয়, অবশ্যই দুইটা মাথা যদি একত্র হয় তাহলে ইট উইল গিভ বেটার রেজাল্ট। একজন একজনের ভুলটা ধরিয়ে দিবে, একজন একজনের শুদ্ধটা নিয়ে নিবে, তাহলে যেটা হয় সেটা হলো যে আমরা অরাল এক্সামিনেশনের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। সেকেন্ড হলো স্টাডি ইউর সোর্সেস উইথ ফ্রেন্ডস। কোন ফ্রেন্ডটা? যে ফ্রেন্ডটা আমার হয়তো পার্ট 2 তে হয়তো আমার সঙ্গ দিবে অথবা পার্ট 2 তে আমার সাথে পড়তে যাবে, আমরা যদি তাদের সাথে যদি শেয়ার করি এবং আমরা যদি এক্সপ্রেস করতে পারি, দ্যাট উইল বি বেটার ফর ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন আই থিংক। এন্ড কানেক্ট ইউর পয়েন্টস টু দ্য সাপোর্টিং অথর্স। কার কাছে কখনো কখনো হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে, কখনো কখনো হয়তো একটুখানি কি বলবো যে একটুখানি হয়তো কন্ট্রোভার্সি হচ্ছে। ইন দ্যাট কেস আমরা যেটা করব সেটা হলো আমরা যেটা করব সেটা হলো তখন আমাদের যে প্রফেসর আছে কাছাকাছি যিনি আছেন অথবা সিনিয়র টিচার যিনি আছেন, আমরা তখন তাদের একটুখানি হেল্প নেব। আমি একটা কথা লিখেছি যে প্রফেসর লাভ দ্যাট, কারণ আমাদের টিচাররা আসলে বিলিয়ে দেওয়ার জন্য, সুতরাং তাদের এখন পাওয়ার কিছু নেই। সো with some sorts of difficulty in the opinion or in sorts of difficulty in some of the questions, you should go to the professor and professor will love it. কারণ এখন প্রফেসরদের দেওয়ার সময় আর নেওয়ার সময় নেই, সুতরাং প্রফেসর এটা খুব ভালো করে নেবে। তারপরে জিনিসটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আমি 3 বার বললাম একটা কারণে, যে প্র্যাকটিসটা যদি করি, আমি যদি মনে মনে জপতে থাকি, আমরা যখন তসবি টিপি এটা কিন্তু মনে মনে জপা হয়ে যায়, সারাক্ষণ এটা মনে গেঁথে থাকে। সো প্র্যাকটিস ইজ মেইন থিং। উই হ্যাভ টু প্র্যাকটিস অল দিস থিংস ভেরি নাইসলি অ্যান্ড রেগুলারলি। যদি রেগুলারলি করি তাহলে যেটা হবে সেটা হলো যে এটা আমাদের মনে গেঁথে যাবে, আমরা পরীক্ষার সময় অন্তত ঠেকবো না। তারপর যেটা কথা সেটা হলো টেক ইউর আর্গুমেন্ট এন্ড ডিবেট ইউর স্টাডি পার্টনার্স। আমার স্টাডি পার্টনারের সাথে মাঝে মাঝে কথা হবে যে হ্যাঁ, এই যদি উত্তরটা দেই তাহলে আমার এটা শুদ্ধ হবে কিনা, আমি আরো ভালো করে উত্তরটা দিতে পারি কিনা। ঠিক এইভাবে করে আমার কে প্রিপেয়ার করতে হবে। লাস্ট থিং যেটা আমি আগে বললাম, প্র্যাকটিস প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং ফর ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন। সুতরাং আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে এটা প্র্যাকটিস করতে হবে, এবং যেই টপিকসটাই পড়ি সেটা আমাকে মনে করতে হবে যে এই টপিকটা আমি পুরো টপিকটা পড়তে হবে এবং এই টপিকটা আমাকে মাস্টার হয়ে যেতে হবে এই টপিকের উপরে। কোন টপিক? সে ফর এক্সাম্পল আমি আসবো প্রত্যেকটা টপিকসে, অনেকগুলো টপিকস আছে, 5টা টপিকসে আমরা আসবো প্রত্যেকটা টপিকসে। তবে একটা কথা ঠিক যে মেডিকেল সায়েন্সে জানার কোনো শেষ নাই, ইট ইজ বিয়ন্ড। এইটা মনে হয় যে একদম একটা মহাসমুদ্র। সুতরাং আমি যে মহাসমুদ্র পুরোটা পাড়ি দিতে পারবো একা নৌকা দিয়ে সেটা না, তবে আই হ্যাভ টু ট্রাই। বি কনফিডেন্ট অ্যান্ড ডোন্ট বি নার্ভাস। পরীক্ষার হলে মনে করা যাবে না যে আমার টিচার আমাকে ধরার জন্য বসে আছে, আমার টিচার ইজ ভেরি মাচ কি বলবো যে সে আমার প্রতি খুব সহনশীল নয়, এটা মনে করা যাবে না।
every teacher I know that they are very much sympathized and they're very much helpful for the students. সুতরাং মনে করতে হবে যে আমার টিচার আমার জন্য খুব একটা ভয়ের কিছু নয়, বরং আমার টিচার আমাকে সাহায্য করার জন্য সেখানে বসে আছেন। and be comfortable, মনে করতে হবে যে হ্যাঁ আমি এখন কমফোর্টেবলি কথা বলবো এবং আমি আমার সমস্ত ভয় ভীতি দূর করে নিয়ে কথা বলবো। সেটাই হলো ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশনের সবচেয়ে মূল কথা, অ্যানালাইজ দ্য কোশ্চেন। এই কথাটা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে কখনো কখনো কোশ্চেনটা হয়তো না বুঝে উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হবে না। একটা কোশ্চেন যদি না বুঝি, এটা আমি আগেই বলে রাখলাম, দিট ইজ ইন্টারেক্টিভ সেশন। যদি ইন্টারেক্টিভ হয়, ইন দ্যাট কেস যদি কোনো কিছু যদি আমি না বুঝি, তাহলে আমি যেটা করব সেটা হলো আমি স্যারকে আবার জিজ্ঞাসা করবো যে স্যার আপনি এই কোশ্চেনটা প্লিজ ক্যান ইউ রিপিট, অথবা আমি যদি আবার পড়তে বলি তাহলে পড়তে বলবো, বিকজ ইউ উইল গেট এনাফ টাইম। 10 মিনিট সময় অনেক সময়, কিন্তু 10 মিনিটে অনেক কিছু অ্যান্সার করা যায়। অ্যান্সার দ্য ইজিয়েস্ট কোশ্চেন। ইজিয়েস্ট মানে যে কোশ্চেনটা দিল এগুলো ইজি হয়, কোনোটা কিন্তু নন ইজি হয় না। সুতরাং আমরা যেটা করব সেটা হলো যে আমরা অ্যান্সার করব, একদম খুব সুন্দরভাবে করব, ইজিলি করব, এবং আমি মনে করি না যে কোনো কোশ্চেন আমাকে আটকানোর জন্য করা হয়নি। অ্যান্ড সবচেয়ে বড় জিনিসটা যেটা, সেটা হলো ইউজ দ্য কমন সেন্স। কমন সেন্সটা সবচেয়ে ভালো করে ইউজ করতে হবে, কারণ আমরা ডাক্তাররা যদি কমন সেন্স ইউজ করি তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবো ইন ইন্টারেক্টিভ ওরাল এক্সামিনেশন। I think the students who will appear in the next interactive oral examination will do better with all the efforts which is given by MedExcel, and this effort is given for the betterment of the FCPS Part 2 candidates. আমার মনে হয় এত সুন্দর একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, এটা যদি আমরা স্টিকি হয়ে থাকি, স্টার্ট হয়ে থাকি এই প্রোগ্রামে, তাহলে আমার মনে হয় যে আমরা সবাই এটাতে ভালো করতে পারবো। সো কামিং টু দ্য প্রপার, যে আমাদের কোন কোন প্রশ্ন আসতে পারে, আমরা সেই প্রশ্ন ধরে ধরে একটা একটা করে একটু আলোচনা করি। আমরা অনেকেই জানি, অনেক কোশ্চেন আমরা কিন্তু জানি, তারপরে আমি একটু আলোচনা করে নিচ্ছি একটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 35 years old female, emergency signs of brain chest pain, দুটো deep and central chest pain without any reaction to for 2 hours. He did not have any history of fever. She is non-diabetic, no family history per minute, regular BP was 90/40, and perceptions no perception এটা হবে auscultation note was resonant bilaterally on. So এখন কথা হলো যে আমি সবখানে সবকিছু পেলাম, সমস্ত ইনফরমেশন গুলো দিলাম যে পেশেন্ট হাইপারটেনসিভ না, ডায়াবেটিক না, কিন্তু পেশেন্টের ব্লাড প্রেশারটা হলো 90/40, পালস রেট ইজ এ লিটল বিট হাই, এবং বাইলেটারালি অন auscultation আমি আর কিছু পেলাম না। So after examination, what 3 investigation you will advise immediately? এখন কথা হলো যে 3টা ইনভেস্টিগেশন আমরা কি বলবো, একটু বেশিও হতে পারে ইনভেস্টিগেশন, তোমার মতে আর 4টাও হতে পারে, 5টাও হতে পারে, কিন্তু স্ট্রাকচারে যে 3টা দেওয়া আছে সেই 3টা যদি হয় ইউ উইল গেট দ্য ফুল মার্কস, সেই কম্পোনেন্টের ফুল মার্কস তুমি পেয়ে যাবে। তাহলে আমরা যেটা আগে শুনলাম একটু আগে, সেটা হলো যে একটা পেশেন্ট, একটা মহিলা, তার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো এবং তার সাথে সাথে সেন্ট্রাল পেইন, চেস্ট পেইন ছিল ফর 2 আওয়ার্স। এখানে কিন্তু আর কোনো কথা নেই, আমি চলে আসি এরপরে, তুমি কি অ্যাডভাইস দিবে? আমার কথা হলো এখন সাথে সাথে চিন্তা করে নিতে হবে হোয়াট ইট ক্যান বি। আমি কিন্তু আগেই বলেছিলাম যে 35 ইয়ার্স ওল্ড ফিমেল, এটা কিন্তু এই বয়সে একটা এমআই হওয়ার কথা না, ইন কেস অফ ফিমেল এমআই হওয়ার কথা না, সুতরাং ইট ইজ মোস্ট আনলাইকলি টু হ্যাভ এমআই। সুতরাং আমরা চিন্তা করব যে একটা ফিমেল পেশেন্ট যদি সাডেন সিভিয়ার শর্টনেস অফ দ্য ব্রেথ হয় এবং সেন্ট্রাল চেস্ট পেন হয় এবং তার কোনো ফিভার নাই, কাফ নেই, তারপরে রিসেন্ট প্রেগনেন্সিও নাই, ডায়াবেটিক না, হাইপারটেনসিভ না, হার্ট ডিজিজ নেই, সুতরাং তখন আমরা চিন্তা করব অন্য কিছু চিন্তা করতে হবে। কি কি চিন্তা করতে হবে? তখন মাথায় নিয়ে আসতে হবে আরেকটা জিনিস, যে এটা অন্য কি হতে পারে। ওই হতে পারা জিনিস নিয়ে আমি 3টা ইনভেস্টিগেশন বলে দেবো। কি হতে পারে ওই জিনিসটা? আমি মনে মনে চিন্তা করে নেব, ক্যান ইট বি এ কেস অফ পালমোনারি এম্বোলিজম? তখন আমার চিন্তা আসবে, কেন এর আমি আগেই বলে দিয়েছি যে ডায়াবেটিস নাই, তারপরে তার হার্ট ডিজিজ ছিল না,
তার প্রেগনেন্সি নাই, ফ্যামিলি হিস্ট্রি নাই, সুতরাং এটা যদি না হয় তাহলে ওটা হতে পারে। তাহলে আমরা কি অ্যাডভাইস করব? সো কাম টু দ্য পয়েন্ট। কি অ্যাডভাইস করব? যেটা করব সেটা হলো উই হ্যাভ টু গো ফর ওয়ান ইসিজি। ইসিজিতে আমরা কি পাবো? ইসিজিতে আমরা যেটা স্বতঃসিদ্ধভাবে বলি এইটা পেয়ে যাবো। তাহলে কি পড়বো? স্বতঃসিদ্ধ আমরা একটা জিনিস বলি as y dash in q as lead 1 and deep q and t inversion in the lead 3। যদি এটা পাই তাহলে আমরা মনে করতে পারি যে it can be a case of pulmonary embolism। সুতরাং তার সাথে সাথে আমরা কি করব? একটা ট্রপোনিন আই করতে পারি। ট্রপোনিন আই যদি করি তাহলে সেটা আমাদের ডিফারেন্সিয়েট করবে ফ্রম এমআই। তাহলে আমি দুইটা করে ফেললাম। তাহলে দুইটা বললে আমি 2 নাম্বার পেয়ে গেলাম। আই হ্যাভ টু গো ফর ডি ডাইমার। ডি ডাইমার যদি করি এটা হাই থাকবে, তখন ইট উইল ইন্ডিকেট টুয়ার্ডস পালমোনারি এম্বোলিজম এন্ড ওয়ান চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে খুব একটা ভালো নাও পাওয়া যেতে পারে, সুতরাং আমরা এটা করে নেব। তারপর আমরা যেটা করবো, এটা করলে কিন্তু আমরা 3 নাম্বার পেয়ে গেলাম। আমি যদি বলি তারপর আমরা যেটা করব সেটা হলো পরের কোশ্চেনটা আসবে যে মেনশন 4 পয়েন্টস ইন দ্য হিস্ট্রি দ্যাট ইউ নিড টু নো ফর প্রপার ইভ্যালুয়েশন অফ দ্য পেশেন্ট। তাহলে আমি পুরো হিস্ট্রিটা কিন্তু বলি নাই। এক্সামিনার কিন্তু পুরো হিস্ট্রি তোমাকে বলবে না, এত বড় হিস্ট্রি কিন্তু বলাও যাবে না। সো ইউ হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য হিস্ট্রি। 4 পয়েন্টস, তাহলে 4টা পয়েন্ট আমি এখন জেনে নেব। 4টা পয়েন্ট কি কি জানতে হবে। তাহলে আমার মনে যদি ওটা থাকে তাহলে 4টা পয়েন্ট আমি কি কি জিজ্ঞাসা করবো। তাহলে প্রথম পয়েন্টটা কি আসবে? যে about the oral contraceptive pills, about the leg swelling এটা আছে কিনা, যেহেতু রাইট ভেন্ট্রিকুলার একটা ফেলিওর থাকে সেখানে প্রিভিয়াস হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম যদি পায়ে থাকে এখান থেকে পালমোনারি এম্বোলিজম হতে পারে, অথবা রিসেন্ট যদি সার্জারি থাকে এটা হতে পারে। প্রলংড ইম্বোবিলাইজেশন, সে ফর এক্সাম্পল পেশেন্ট সাফারিং ফ্রম সার্জারি, আমি আগে বলি নাই যে এটা সার্জারি হয়েছে কিনা, এটা তো বলি নাই। সুতরাং যদি পেশেন্টের প্রলংড ইম্বোবিলাইজেশন থাকে সেই ক্ষেত্রে সেখানে পালমোনারি এম্বোলিজম হতে পারে ফ্রম দ্য ডিপার ভেইনস অফ দ্য লেগ অথবা লোয়ার এক্সট্রিমিটি। রিসেন্ট সার্জারি, known malignancy, it can be a case of malignancy, সুতরাং সেখান থেকে অ্যাম্বোলিজম হতে পারে। এন্ড ফ্যামিলি হিস্ট্রি অফ থ্রম্বোএম্বোলিজম, এটা যদি আমরা বলে দিই এই সমস্ত জিনিস, তাহলে 0.5 করে আমরা 6টা পয়েন্ট বললে আরো কিন্তু আমরা 2টা নম্বর পেয়ে যাবো। 4টা পয়েন্ট বলছি, এখানে কিন্তু 6টা পয়েন্ট দেওয়া আছে। সুতরাং any 4, if you say any 4 of the points you will get the whole mark, that is 2 marks। সুতরাং আমরা এটা পেয়ে যাব। তারপরের প্রশ্নটা কি? তাহলে 2টা প্রশ্ন আমরা শেষ করে ফেললাম। তারপরের প্রশ্ন হলো প্লিজ টেল 4 আদার এক্সপেক্টেড সাইন্স অফ দিস ডিজিজ। এখন আমি যেহেতু বলেই ফেললাম যে পালমোনারি এম্বোলিজম হয়ে গেল, তাহলে এটার আর কি কি সাইন পাওয়া যাবে আমরা সেটা জানি, এবং সেটা জেনে একদম তোতা পাখির মতো আড়ে যাব। হোয়াট? যে পেশেন্ট উইল বি সায়ানোজড, এটা হতে পারে। পেশেন্ট মে হ্যাভ গট লেগ ইডেমা, খুব কম হিস্ট্রি থাকলে কিন্তু নাও হতে পারে, লেগ ইডেমা হয়তো নাও আসতে পারে, বাট পেশেন্ট ডেফিনেটলি শুড হ্যাভ দ্য raised JVP and loud P2, এটা পাওয়া যেতে পারে। and left parasternal hip, তার মানে রাইট ভেন্ট্রিকুলার যে ফেলিউর আছে, ফেলিউরের সাইন্স গুলো আমরা তখন পেয়ে যেতে পারি। সুতরাং আমাদের অন্তত এইটা বলে দিতে পারবো। লেগ ইডেমাটা পরেও আসতে পারে, এটা হয়তো নাও আসতে পারে, বাট দিস 4 আমরা মনে করি যে এটা পেয়ে যাবো। তাহলে আমরা এটা যদি পেয়ে যাই তখন আমরা মনে করব, যদি উত্তরটা দেওয়া থাকে ইন দ্যাট কেস ইউ উইল গেট দ্য ফুল মার্কস। এখন ফুল মার্কস সবসময় পাওয়া যাবে না পরীক্ষার সময়। আমরা অবশ্যই যত কিছুই বলি, in the examination hall everybody is a little bit nervous। নার্ভাসনেসটা কেটে ওঠা খুব কষ্টের ব্যাপার সেটা। পরীক্ষা তো পরীক্ষায় একটু নার্ভাসনেস থাকবে। ইন দ্যাট কেস I may miss something, কিন্তু সবকিছু মিস করলেও কোনো অসুবিধা, 2-একটা মিস করলে কোনো সমস্যাই নেই। এর কারণ হলো যে your pass mark is 6 out of 10। সুতরাং আমি যদি মোটামুটি বলে ফেলতে পারি, it is very easy to cross the barrier of interactive oral examination। Then what next? Her D-dimer level is 2000 milligram per ml. Tell one specific diagnostic test for her. Which one is the gold standard or very much standard diagnostic test to confirm the diagnosis of pulmonary embolism? তখন আমরা বলবো, অলরেডি আমি বলে দিলাম যে ডি ডাইমারটা এত বেশি ছিল। কোশ্চেনটা হলো এটা অনেক বেশি ডি ডাইমার, আমাকে অলরেডি ডায়াগনোসিসের কিন্তু খুব কাছাকাছি চলে আসলাম। তখন আমাকে বললো যে হার ডি ডাইমার লেভেল ইজ 2000 মিলিগ্রাম পার ml, টেল ওয়ান স্পেসিফিক ডায়াগনস্টিক টেস্ট। স্পেসিফিক মানে দ্যাট শুড বি ভেরি মাচ স্পেসিফিক, দ্যাট শুড বি দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট। তাহলে কোনটা হবে? ডেফিনেটলি it will be CT pulmonary angiogram, which will give the clue for the
এম্বোলিজম কতটুকুতে এম্বোলিজম হলো, কোন আর্টারিটা নষ্ট হয়ে গেল, কত বড় হলো, it will be detailed described in CT pulmonary angiogram. সুতরাং this would be the answer. এটা করলে আমি সোজাসুজি 1 নাম্বার পেয়ে যাব, কোনো কথা নেই। তিনটা শব্দ আমাকে একটা নাম্বার এনে দিবে, বাট ইট শুড বি পার্টিকুলার, ইট শুড বি স্পেসিফিক। একদম কোনো ফাম্বল করা যাবে না, একটা কথাতে উত্তর দিয়ে ফেলতে হবে। নেক্সট, what next other test would you like to do to detect the source of the event? তাহলে এখন পরের কথা হলো কোত্থেকে আসলো আমার পালমোনারি ইভেন্ট। তো হলো যে পালমোনারি এম্বোলিজম হয়ে গেল, কিন্তু আমার তো একটা সোর্স রয়ে গেছে, ইট has come from any other part of the body. সুতরাং it can come from the lower limb, it can come from rarely from the upper limb and from others. সুতরাং আমাকে তখন জানতে হবে যে which is the source. তাহলে সোর্সটাকে আমার প্রিভেন্ট করতে হবে এবং সোর্সটাকে আমার এলিমিনেট করতে হবে। সেটা করার জন্য হোয়াট শুড আই ডু, হোয়াট আদার টেস্ট শুড আই ডু, কি করব? A duplex study or Doppler color Doppler study of the lower limb veins, because it is the common thing. Lower limb veins are the common thing, common area from where their thrombus can be detached and embolism can occur. সুতরাং আমরা একটা ডুপ্লেক্স স্টাডি যদি করি তাহলে সেটা দেখাবে যে there is obstruction of the flow এবং ভেইন গুলো অবস্ট্রাকশন হয়ে গেছে, সেখানে কোনো ফ্লো থাকবে না, it will show the embolus. সুতরাং আমরা সেটা দেখে নিতে পারি, ওটা যদি পাই ওটার সাথে যদি কোরিলেট করি তাহলে আমরা মনে করতে পারবো পালমোনারি এম্বোলিজম, থ্রম্বোএম্বোলিজম কেন হলো। পালমোনারি এম্বোলিজমটা এটার সোর্সটা হলো লোয়ার লিম্ব থ্রম্বোসিস, ডিপ ভেইন থ্রম্বোসিস। তাহলে আমাদের পরের কথাটা হবে এটা। তাহলে আমরা আগে জানি পালমোনারি এম্বোলিজম সম্পর্কে এইভাবে কোশ্চেন হতে পারে, 5-6টা সেগমেন্টে কোশ্চেন থাকবে এবং 5-6টা সেগমেন্টে আমি ঠিক করে উত্তর দিতে পারি, আই ক্যান গেট দ্য হাইয়েস্ট নাম্বার ইভেন। আমি একদম 7 পর্যন্ত পেতে পারি, 10 পর্যন্ত পেতে পারি। সুতরাং আমাকে কনফিডেন্ট হতে হবে, আমাকে এই বিষয়ে ভালো করে জানা থাকতে হবে। নেক্সট কোশ্চেন হলো, ইট ইজ প্রোটোটাইপ কোশ্চেন। A 45-year-old woman is brought to emergency department because of restlessness and increasing dyspnea. She had fever, weakness, and headache for 6 days and tested positive for COVID-19. এটা কোভিডের আমাদের একদম চিরচেনা একটা মুহূর্ত, যে কোভিড-19 নিয়ে আমরা সবাই ডিল করেছি, এটা আমাদেরকে জানতেই হবে। যে কোনো সময় কোভিড-19 এর যে কোনো একটা সিনারিও দিয়ে একটা কোশ্চেন থাকতে পারে, কারণ কোভিড-19 কে আমরা অস্বীকার করতে পারবো না, আর কোভিড-19 আমাদের দেশে থেকে যাবে এবং এটা কিন্তু এন্ডেমিক হিসেবে অথবা স্পোরেডিক হিসেবে সারা ওয়ার্ল্ডে কিন্তু বিদ্যমান থাকবে। হয়তো এটার ইন্টেন্সিটি অথবা এটার হয়তো যে খুব বেশি তীব্রতা এটা হয়তো লস করবে, কিন্তু ইট উইল রিমেইন ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং এটাকে আমাদের জানতে হবে। She received the oral hydroxychloroquine which is not, এটা কেন বললাম, অনেক কথা বলে দেওয়া যায় কিন্তু এটা খুব একটা মিনিং নেই। কেন মিনিং নেই? যে হাইড্রোক্সিক্লোরোকুইন হ্যাজ গট নো ইফেক্ট, কিন্তু আমি বললাম জন্য যে চিন্তা করবে given COVID-19. সুতরাং সেই ক্ষেত্রে oral hydroxychloroquine and azithromycin is not effective in case of COVID-19. এই কথাটা বলার অর্থ হলো আমাদের দেশের মানুষরা এটা খেয়ে আসে, সুতরাং এটার কোনো ইফেক্টও নাই, এটার কোনো এফিকেসিও নাই, তারপরে বলা হলো এটা ড্রাগ সেটা বলে দিলাম। অন এক্সামিনেশন patient reveals a tachypneic women, তার মানে pulse respiratory rate is very high, who is unable to converse properly. সুতরাং সে শ্বাস নিতে পারছে, it can be 30, it can be 35, it can be 40 per minute. Axillary temperature is 39 degrees Celsius, that is very high, a little bit high, and pulse is 120 beats per minute. BP is normal. Our oxygen saturation with pulse oximeter, which is very widely used nowadays, is 90%. 90% মানে 90% মানে পেশেন্ট কিন্তু অলরেডি হাইপোক্সিক হয়ে যাচ্ছে। তাহলে হাইপোক্সিক যদি হয়ে যায় সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে খেয়াল দিতে হবে, এটা রেড জোনে চলে যাবে। আমাদের পরের প্রশ্নটা হলো, দিস ইজ সিনারিও। কিসের সিনারিও? একটা কোভিড-19 পেশেন্টটা আসছে, অলরেডি হাইপোক্সেমিক আসছে, পেশেন্ট কিন্তু সিভিয়ার নিয়ে আসছে, কি বলবো, সিভিয়ার কোভিড নিয়ে আসছে। এখন আমরা কি করতে পারি? পরের কোশ্চেনটা হলো, হোয়াট ইমিডিয়েট ম্যানেজমেন্ট স্টেপস উইল be done for the patient, কারণ পেশেন্টটাকে বাঁচাতে হবে। পরের কোশ্চেনটা হলো যে ইমিডিয়েটলি হোয়াট ইউ উইল ডু।
আমরা যারা কোভিডে কাজ করেছি আমরা এটা জানি, সুতরাং এটা আমাদের জন্য কোনো প্রশ্নই না। কি করব আমরা পরে, যে আমরা যেটা করব ইনিশিয়ালি প্রপড আপ পজিশন এটা করব, স্টার্ট দ্য অক্সিজেন উইথ নেজাল ক্যানুলা 2 লিটার পার মিনিট আপ টু 5 লিটার পর্যন্ত আমরা দিতে পারি নেজাল ক্যানুলা দিয়ে, তাহলে 2 থেকে 5 পর্যন্ত আমরা নেজাল ক্যানুলা দিয়ে দিতে পারি, দেখবো যে এটা বাড়ে কিনা। আমাদের টার্গেট কতটুকু, আমাদের টার্গেট হলো আপ টু 96, আমরা এটা করে দিব। আস্ক অ্যান অ্যাসিস্ট ফর এওয়াক ক্রনিক, chronic position is very important for a COVID hypoxemic patient because proning itself is very much beneficial for the hypoxemic patient. সুতরাং আমরা যদি প্রনের কথা বলি, প্রন পজিশনটা কথা বলি, তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু কি পাবো 0.5 মার্ক পেয়ে যাবো। সুতরাং আমাদের এটা জানা জিনিস, আমরা এটা বলে ফেলবো। Then pharmacological intervention, because patient is already hypoxemic, patient has got COVID positivity, in that case 2 drugs we can give because it increases the survival as well as hospitalization stay. সুতরাং আমরা বলবো যে হসপিটাল স্টেটা কমায় ফেলে as well as it increases the survival, আমরা দুটো ড্রাগ দিতে পারি, one is remdesivir, another is dexamethasone। তাহলে এখানে ডোজটা আমরা খুব একটা জিজ্ঞাসা করতে চাইবো না, কারণ উই নো যে আমরা ডেক্সামেথাসোন দেই 6 মিলিগ্রাম করে ডেইলি এবং রেমডেসিভির প্রথম দিন দেই 2টা, পরে একটা করে 5 দিন আমরা দিয়ে দিই, আমরা এটা জানি। সুতরাং এটা খুব একটা জিজ্ঞাসা করবে না। The examiner will not ask the dose of the drug, কারণ এত ইউজলি ড্রাগ যে এটাকে আর ডোজ খুব একটা জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না, জাস্ট আটার দ্য নেম অফ দ্য ড্রাগ। তাহলে 4টা জিনিস আমরা করে ফেলবো, প্রপড আপ, স্টার্ট উইথ নেজাল ক্যানুলা, তারপরে ask the patient for a chronic position and pharmacological intervention with remdesivir and dexamethasone, এটা আমরা দিব। তারপরের প্রশ্নটা হলো, if oxygen stirs, oxygen দিলাম, patient doesn't respond on it, what will be the subsequent steps of giving oxygen on this patient? তার মানে নেজাল ক্যানুলা তো হলো না, কিছুই হলো না, পেশেন্ট রেসপন্ড করতেছে না, what we should do? কারণ অক্সিজেন is that proved drug, proved therapy for COVID-19, অন্য কোনো ড্রাগের এত প্রুভেন এফিকাসি নাই এক্সেপ্ট অক্সিজেন। সুতরাং আমরা তখন জিজ্ঞাসা করবো যে অক্সিজেন হচ্ছে না, হোয়াট ক্যান উই ডু? আমরা একদম তোতা পাখির মতো এরা আউড়ে যাব। কি করে আউড়ে যাব? যে নেজাল ক্যানুলা হলো না, এটা হলো না, এটা হলো না, না হলে আমরা কি করব, এটা ক্রস, দেন উই ক্যান গো ফর মাস্ক, ভেঞ্চুরি মাস্ক অথবা রিব্রিদার মাস্ক দিয়ে দিতে পারি। যদি এটা দেই আপ টু 15 লিটার পর্যন্ত আমরা এটা দিতে পারি, তাহলে মাস্ক দিব, মাস্ক দিয়ে আমরা এটা দিব। তাহলে আমাদের এখানে রিব্রিদার মাস্কটা কিন্তু এত পরিচিত যে চোখের সামনে যাতে এটা ভাসে যে আমরা রিব্রিদার মাস্কের কথা বলবো, এবং নন রিব্রিদার মাস্ক উইথ রিজার্ভার আপ টু 15 লিটার পার মিনিট, এটাও আমরা দিতে পারবো। তাহলে আমরা মাস্কের কথাও বলবো, রিব্রিদার এবং নন রিব্রিদার মাস্কের কথা বলে দিব। তাহলে এই জিনিসটা গেল। তারপরে আবার কোশ্চেন আসবে যে 6 ঘন্টা পরে রিব্রিদার মাস্ক দিয়ে আপনি দিলেন, আফটার 6 আওয়ার্স রেসপিরেটরি রেট ইনক্রিজেস টু 36 পার মিনিট, oxygen saturation become 82 despite 15 liters of oxygen by non-rebreather mask. How hypoxia will be corrected? তার মানে আমাকে আরো একটু সামনে চলে যেতে হবে। সুতরাং আমি তখন চিন্তা করব যে নেজাল ক্যানুলা দিয়ে হলো না, রিব্রিদার মাস্ক দিয়ে হলো না, নন রিব্রিদার দিলাম হলো না, তখন আর কি করব? আমরা জানি তখন আমরা কি করব, উই শুড গো ফর দ্য হাই ফ্লো ভেঞ্চুরি মাস্ক, আমরা দিয়ে দিলাম, ওটা আমরা করব না, উই শুড গো ফর দ্য হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটাকে আমরা আপ টু 70 লিটার পর্যন্ত দিতে পারবো। তাহলে এটা বললেই আমাদের নাম্বারটা আমরা পেয়ে যাব। তারপরে প্রশ্নটা হলো, ডিসপাইট দ্য হাই ফ্লো নেজাল ক্যানুলা ফর 1 ডে all vitals deteriorate, পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, উইথ অক্সিজেন স্যাচুরেশন 75%, hypoxemia can be corrected। এখন কথা হলো যে তারপর কি করবেন? কথা হলো তারপর এটা আমাকে জানতে হবে, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য কমন প্রবলেম which we have to face in the next years। সুতরাং আমরা তখন তারপরে কি করব? তারপরটা আমরা জানি, আমরা কি করব তারপরে? then we should go for the CPAP or BiPAP। এটা যদি না, CPAP যদি না হয়, in that case we should go for BiPAP, এটাতে যাব। এবং তারপরেও যদি না হয়, if the patient doesn't respond with CPAP or BiPAP, in that case you should go for the intubation, and it is not sufficient, you should go for mechanical ventilation. Mechanical ventilation is the last choice, so intubation and mechanical ventilation। এবং তারপরেও যদি বলে যদি আর কি করতে পারেন, যদি আরো যদি যা করছেন যদি আরো লেস থাকে, in that case we should go for the extracorporeal mechanical ventilation। extracorporeal
অক্সিজেনেশন, এক্সট্রা কর্পোরিয়াল অক্সিজেনেশনে আমরা চলে যাবো, মেকানিক্যাল অক্সিজেনেশনে চলে যাবো, এক মুহূর্তে চলে যাবো। তাহলে আমরা ওইটা করবো যদি কোশ্চেনটা থাকে। যদি বলতো যে আর কি করতে পারি, তখন আমরা বলতাম যে এইটাতে তখন নাম্বার থাকতো 0.5 অথবা 1 নাম্বার থেকে যেত। তখন আমরা কি করতাম, এই জিনিসটা তো আমরা সেটা বলে ফেলতাম। তাহলে এটার শেষ পর্যন্ত আমাকে জানতে হবে। তাহলে অতটুকু, সুতরাং একটা কোভিড এর পেশেন্ট আসলে তাহলে এটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে কোশ্চেনটা অন্যভাবে হতে পারতো। অন্যভাবে কিভাবে হতে পারতো, যে আমরা যদি বলতাম যে পেশেন্টটা একদিন পরে হঠাৎ করে জ্বর বেড়ে গেল, তার দেখা গেল যে IL-6 অনেক রেজড হয়ে গেছে, ডি ডাইমারটা অনেক বেড়ে গেল, তারপরে পেশেন্টের দেখা গেল জ্বর বেশি করে আসলো এবং পেশেন্ট অনেক ডিসমিক হয়ে গেল, তখন কি হতে পারে? তখন স্বাভাবিকভাবে আমরা চিন্তা করবো পেশেন্ট মে হ্যাভ গট সাইটোকাইন স্টর্ম। সাইটোকাইন স্টর্ম থাকলে কোশ্চেনটা ওইভাবে হতে পারতো। তাহলে সাইটোকাইন স্টর্ম হলে আমরা তখন কি করব? সাইটোকাইন স্টর্ম হলে আমরা জানি কি করব, IL-6 ইনহিবিটর ড্রাগ দিতে হবে। আমরা জানি যে টসিলিজুমাব ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ড্রাগ ফর দ্য IL-6 ইনহিবিশন, এটা দিতে পারি। অথবা যদি একদম পাওয়া নাই যায়, ইন দ্যাট কেস আমরা TNF আলফা ইনহিবিটর, অ্যাডালিমুমাব অথবা অন্য আদার ড্রাগগুলো ইউজ করতে পারি। সুতরাং এইভাবে প্রশ্নটা হতে পারে। তারপরে প্রশ্নটা অন্যভাবে হতে পারে যে আমরা কি whether we should give antibiotics or not, তাহলে সেই কোশ্চেনটাও আসতে পারে, অ্যান্টিবায়োটিক দিবেন কি দিবেন না। নো, there is no role of antibiotic। কেন? আমাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স উইল ইনক্রিজ ইন দ্য নেক্সট ইয়ার্স। কেন? আমরা অনেক বড় বড় অ্যান্টিবায়োটিক কিন্তু ইউজ করেছি ইন দ্য কোভিড। আমরা মনে করেছি যে ক্যান ইট বি এ কেস অফ মিক্সড ইনফেকশন হয় কিনা, আসলে মিক্সড খুব কমই হয়, তাহলেও মিক্স হতে পারে। ইন কেস অফ ventilation there may be ventilator associated pneumonia. In that case we have to give the antibiotic in combination according to the sepsis surveillance campaign protocol. Sepsis surveillance campaign protocol কি বলে? একটা বিটা ল্যাকটাম ড্রাগ দিব, একটা ফ্লোরোকুইনোলন দিব, প্রেফারেবলি active against the pseudomonas, এবং একটা amikacin অ্যামাইনোগ্লাইকোসাইড, তিনটা একত্রে শুরু করব unless the sputum culture is positive। কিন্তু আমাদের কোভিডের সময় যেটা হয়েছিল, অনেক ল্যাবরেটরি কিন্তু স্পুটাম কিন্তু কালচার করে নেই, কালচার করতে চায় নেই। কেন কালচার করতে চায় নেই? যে আমরা দেখেছি যে তখন কালচার করতে গেলে there is chance of contamination or chance of infection of the person who is handling the sputum। সুতরাং সেক্ষেত্রে করতে চায় না। ইন দ্যাট কেস অ্যাকর্ডিং টু দ্য প্রোটোকল অফ দ্য সেপসিস সার্ভেলেন্স ক্যাম্পেইন আমরা তখন ড্রাগ দিয়ে দিব। তাহলে এই কোশ্চেনটা ওইভাবে হতে পারে। তাহলে আমরা যখন একটা কোশ্চেন পড়বো, একটা কোভিড-19 পড়বো, তাহলে এটার প্রস এন্ড কনস সবগুলা কিন্তু আমরা একত্রে পড়ে নিব। যে আমার কোশ্চেনটা এইভাবেও হতে পারে অক্সিজেনেশন দিয়ে, আমার কোশ্চেনটা সাইটোকাইন স্টর্ম দিয়েও হতে পারে, আমার কোশ্চেনটা পরবর্তী কোভিড এর ভ্যাকসিনেশন দিয়েও হতে পারে। তখন ভ্যাকসিনেশন পড়ে নিতে হবে যে ভ্যাকসিন কোন ভ্যাকসিন দিলে কতটুকু হয়, কতটুকু ইফেক্টিভনেস, কতটুকু আমরা কত পার্সেন্টের ভ্যাকসিন দিব। এখন কিন্তু আমরা ভ্যাকসিনটাকে কমাতে 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 আপ টু চাইল্ড পর্যন্ত নিয়ে আসতে হবে। বিভিন্ন দেশে এখন কিন্তু ট্রায়াল চলতেছে যে ভ্যাকসিনের একদম 12-র নিচেও পর্যন্ত ভ্যাকসিন দিতে হবে, কারণ ওরাও তো সংক্রমিত হয়। তারা কিন্তু সাফার করে না খুব একটা বেশি, অ্যাকসেপ্ট দ্য মাল্টিপল ইনফ্লামেটরি সিনড্রোম ছাড়া অন্য বেশ কিছু সাফার করে না, কিন্তু বাট দে স্প্রেড দ্য ডিজিজ। সুতরাং আমরা এটাকে প্রিভেন্ট করতে হলেও আমাদের যেটা করতে হবে সেটা হলো ভ্যাকসিনেশন ইজ এ মাস্ট। সুতরাং ভ্যাকসিন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুতরাং একটা চ্যাপ্টার যখন আমরা পড়বো লাইক কোভিড-19, উই হ্যাভ টু গো ইন দ্য ডিপ of the COVID-19 so that we can answer every question and every aspect of COVID-19. এটা আমরা পড়ে ফেলবো। সুতরাং এটা জাস্ট একটা প্রোটোটাইপ অ্যাবাউট দ্য কোভিড-19। এবার কোভিড-19 এ যা হয় আমরা এটা পড়ে দেব। So I am going to the next question is that a 35 years old female came to OPD with the complaints of pain and swelling in multiple joints for last 2 months. And after clinical evaluation with the laboratory investigation, she was diagnosed as a case of rheumatoid arthritis. একদম সহজ সরল একটা প্রশ্ন। তাহলে এই কথা কিন্তু আমি বলেই দিলাম, আগের কথাগুলো না বললেও চলতো, কিন্তু আমি কেন বললাম যে 35 বছর একটা ফিমেল, তাহলে আমার অনেক কিছু চিন্তা করতে হবে যে কেন বললো একজন যে 35 বছর, কেন যে 35 বছর হয়ে গেছে এই ফিমেলটা হয়তো দেখা গেল যে হয়তো ফ্যামিলি কমপ্লিট করে ফেলছে। আমার মনে মনে সেই ধারণাটা আনতে হবে, কোশ্চেন শোনার সাথে সাথে মনে মনে কিছু ধারণা আনতে হবে, বিকজ আই হ্যাভ গিভেন দ্য স্ট্রেট ফরওয়ার্ড ডায়াগনোসিস দ্যাট পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম রিউমাটয়েড আর্থ্রাইটিস। এবং আমি বলে দিয়েছি
যে পেশেন্টের কিন্তু অলরেডি 2 মাসের উপরে হয়ে গেল এবং ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন এন্ড ল্যাবরেটরি অল ইনভেস্টিগেশন ইজ ডান, ইট ইজ অলরেডি ডান। কিন্তু এই যে 35 ইয়ার্স ওল্ড, তারপরে কি বললাম যে সোয়েলিং অফ দ্য পেইন এন্ড সোয়েলিং অফ দ্য মাল্টিপল অর্গানস, 2 মাস হয়ে গেছে, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এন্ড অল দিস আর ডান। তাহলে আমরা যদি এটা ডান করে দেই তাহলে সেখানে করতে হবে এটা ডান, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন ডান এবং বয়সটা বলে দিলাম। তখন কোশ্চেন করবে, থিওরিটিক্যাল কোশ্চেন কিছুটা হবে। কিরকম কোশ্চেন? আইদার অন দ্য ম্যানেজমেন্ট প্রোটোকল, অথবা তার প্রিভেন্টিভ প্রোটোকল, অথবা তার ডিএমআরডি প্রোটোকল, ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমাকে তখন একদম প্রস্তুত হয়ে যেতে হবে মেন্টালি যে আই উইল বি আস্কড অ্যাবাউট দ্য নেক্সট ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। কারণ আমাকে সরাসরি কিন্তু ডায়াগনোসিস বলে দেওয়া হলো। তাহলে সরাসরি আমি যেটা করব সেটা হলো আমি মনে মনে প্রিপেয়ার থাকবো যে আমাকে এটা ধরবে। কি ধরতে পারে? টেল মি ফর ইম্পর্টেন্ট পয়েন্টস ইউ উইল কনসিডার বিফোর ইনিশিয়েশন অফ দ্য। তাহলে প্রথমেই কোশ্চেন চলে আসলো যে আপনি ম্যানেজমেন্ট তো করবেন, তাহলে 4টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেন যেটা আপনি কনসিডার করবেন ফর দ্য ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট। 4টা পয়েন্ট কি কি? তো 4টা পয়েন্ট আমি বললাম, 4টা না, আরো অনেকগুলো পয়েন্ট ধরতে হয়। তাহলে 4টা পয়েন্ট আপনি অন্তত এটা টাচ করবেন, যে পয়েন্ট গুলো আমি এখানে বক্সে দিয়েছি অথবা এক্সামিনার যেটা স্টার্ট করা আছে। তাহলে হোয়াট আর দ্য 4 পয়েন্টস? এটা মনে করা চলবে না যে 4টার পরও তো আর পয়েন্ট আছে। ইয়েস, দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস আর গিভেন হিয়ার। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনাকে ধরে নিতে হবে এবং যে এক্সামিনাররা, মডারেটররা এই 4টা পয়েন্টকে একদম একদম ইম্পর্টেন্ট মনে করেই কিন্তু সেটা দিয়েছে। তাহলে আমরা 4টা পয়েন্ট কি কি দেখবো? 4টা পয়েন্ট আপনি বলবেন। 4টা পয়েন্ট করে আপনি এখানে অনেকগুলা দেওয়া আছে, কিন্তু হাইয়েস্ট মার্ক হবে এখানে 4 আছে। এখানে 4টা পয়েন্টের ভিতরে আপনি যে কোনো 4টা 6টার ভিতরে 4টা টাচ করেন। অ্যাক্টিভিটি স্কোর ডিউরেশন অফ ইলিয়া হয়ে গেছে 8 মাস, এটা হয়ে গেল। প্রেজেন্স অফ প্রেডিক্টরস অফ পুয়ার প্রগনোসিস। পুয়ার প্রগনোসিস কেমন হবে? 2 মাসে কিন্তু ডিফর্মিটি হয় না, কিন্তু পুয়ার প্রগনোসিসটা করতে হবে। তার ক্লিনিক্যাল প্যারামিটার এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটারস গুলো দেখে পুয়ার প্রগনোসিসের প্রেডিক্টরস গুলো জানতে হবে। প্রেজেন্স অফ কোমরবিডিটিস, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে কোমরবিডিটি আর কিছু আছে কিনা, যেমন রেনাল ইম্পারমেন্ট থাকতে পারে, ইম্পারমেন্ট থাকতে পারে, তাহলে কোমরবিডিটিস দেখে নিতে হবে। তাহলে 35 ইয়ার্স অফ এজে আমি যদি চিন্তা করি, পেশেন্টকে জিজ্ঞাসা করি যে আপনি আর বাচ্চা নেবেন কিনা, যদি পেশেন্ট বলে যে আই হ্যাভ কমপ্লিটেড দ্য ফ্যামিলি, আর বাচ্চা নেওয়ার দরকার নেই, সে ইন দ্যাট কেস আমরা যে অনেকগুলো ড্রাগ দিতে পারবো উইদাউট হ্যাভিং এনি হেজিটেশন। And patient preference is very much important, and socio-economic condition, এটা মনে রাখতে হবে একটা কারণে। socio-economic condition মনে রাখতে হবে একটা কারণে, সেটা যে আমি যদি একটা পেশেন্টকে মনে করি যে আমি পেশেন্টটাকে খুব ভালোভাবে গো ফর, আমরা যদি কোনো এই সময় ড্রাগ বায়োলজি বলতে পারি, কিন্তু একটা পুয়ার পেশেন্ট, সে ফর এক্সাম্পল ওয়াইফ অফ রিক্সা পুলার, সে তো কোনোদিন এটা নিতে পারবে না। সুতরাং সেই ক্ষেত্রে করতে হবে সেটা হলো সোশ্যাল ইকোনমিক কন্ডিশনটাকে আমাকে দিতে হবে, যে আমাকে একটা স্বাস্থ্য ভালো করতে হবে। তারপরে আমরা কি করব? এই তো 3-4টা অন্তত অ্যান্সার করার জন্য প্রস্তুত থাকবো। হয়তো অনেক কিছু মনে নাও হতে পারে, পরে হয়তো মনে হতে পারে আমি কেন এটা বললাম না। তবে ওই কোশ্চেনের সাথে সাথে অ্যান্সার দিতে হবে। অ্যান্সার কিন্তু সাথে সাথে কিন্তু টিক চিহ্ন অথবা ক্রস চিহ্নটা পড়ে যায়। এই জন্য আমরা মাথা ঠান্ডা করে এটার অ্যাসপেক্ট গুলো বলে যাবো। সো উই হ্যাভ টু গো থ্রু দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস ভেরি নাইসলি, বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য কমনেস্ট rheumatoid problem in our country, not in our country, worldwide. Rheumatoid arthritis as well as SLE, এই দুইটা কিন্তু খুব ভালো করে আমাদের হবে। Active use disease activity measuring tools in clinical practice for rheumatoid arthritis, এটা কিন্তু আমরা খুব জানি এই জন্য যে যদি না জানি তাহলে আমরা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো হলো, কতটুকু ইমপ্রুভ করলো সেটা আমরা, দিস ইজ কমন কোশ্চেন ফর দ্য রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাজ ওয়েল অ্যাজ এসএলই, তো কিন্তু এরকম স্কোরিং সিস্টেম রয়ে গেছে, আমরা এটা জানবো। তাহলে দুইটা ওয়ার্ডলি ইউজ কোনটা? একটা হলো DAS28, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, এটা আমরা করতে পারি। সিম্পলিফাইড ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স, এটা করতে পারি। এসসিআর রেসপন্স অথবা ইউলার রেসপন্স, এটা এগুলো করতে পারি। তাহলে আমরা এইভাবে করে উত্তর দিয়ে যাব যে এই জিনিসগুলো ইজ ভেরি সিম্পল।
এটা আমরা জানি, এর সম্পর্কে আর খুব একটা ডিসকাস করার দরকার নেই। আমরা কিন্তু এই ইন্ডেক্স গুলো জানি, DAS28 জানি, ক্লিনিক্যাল ডিজিজ অ্যাক্টিভিটি ইন্ডেক্স গুলো জানি, আমরা এগুলা বলে যাব। বলে গেলে যেটা হবে সেটা হলো আমরা মার্কটা পেয়ে যাব। কিরকম মার্কটা পাওয়া? একদম মাছটা পড়ে আছে টপাটপ আমার ঝুলিতে পুরার মতো অবস্থা, এটাই করতে হবে। Next, heart 28.1, CBC, ALT, and serum creatinine was normal, and no other comorbidities, and her family was complete. এই আমি আগে যেটা বললাম যে 35 ইয়ার্স হয়ে গেছে, 35 ইয়ার্সে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মহিলাদেরই ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়। How will you initiate her DMA ARD? আমি কিন্তু বলি না যে পেইন কি দিয়ে কমাবে, এটা ভেরি সিম্পল, ইট ইজ ফর দ্য গ্রাজুয়েশন লেভেল স্টুডেন্টস। এমবিবিএস লেভেল আমরা জিজ্ঞাসা করবো যে পেইন কমানোর জন্য কি করবা, তারপরে কি ডিএমআর দিবা, নাম বললেই খুব খুশি হয়ে যাবে। But this is the post graduation. You will be a consultant after passing this part 2 exam. So জানতে how will তার কোনো কিছু নেই, তার কোনো সমস্যা নেই। তাহলে কি করব? We'll start methotrexate is the drug of choice. আমরা বলি যে methotrexate দিয়ে আমরা শুরু করব, methotrexate প্লাস ফলিক অ্যাসিড। methotrexate যদি আমরা আজকে দেই, শুক্রবারে যদি methotrexate দেই, শনিবারে আমরা কি দিব? ফলিক অ্যাসিড দিব। কারণ methotrexate is ফলিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট। সুতরাং পেশেন্টকে ভালো রাখার জন্য আমরা কিন্তু ফলিক অ্যাসিড দিয়ে দিব। কতটা? প্রতি সপ্তাহে এটা খাবে, কিন্তু আমরা যেটা করব সেটা হলো ফলিক অ্যাসিডটা পরের দিন দিব। আমরা এটা যদি শুক্রবারে ফ্রাইডেতে দিলে এটা হবে স্যাটারডে, এটা যদি সোমবারে হয় এটা হবে মঙ্গলবারে, একদিন পরে আমরা দিব। এবং এই ড্রাগটা শুরু করব অল্প করে, এন্ড উই উইল ইনক্রিজ দ্য ড্রাগ আপ টু 25, অথবা কেউ আর একটু বেশিও বলে। তারপরে আমরা এটা আস্তে আস্তে বাড়াবো, ড্রাগটা বাড়াবো, এটার রেসপন্স দেখে দেখে ড্রাগ বাড়াবো, এবং এটা ড্রাগের সাইড ইফেক্ট দেখে দেখে বাড়াবো। আই এম কামিং টু দ্য নেক্সট কোশ্চেন। কিরকম? আফটার 60 কাম ব্যাক ফর ফলো-আপ। Her report shows hemoglobin 11.2 gram per TL, ESS 60 millimeter first hour। তার মানে খুব একটা রেসপন্স হয় না। রেসপন্স হবে কখন? যদি ESS 30 এর নিচে নেমে যায়, তখন আমরা রেসপন্সটা বলবো। Total count is normal, platelet is normal, ALT is normal, serum creatinine is normal, and what two other important points you will look for before readjustment of methotrexate? তাহলে আমি কিন্তু সিরাম ক্রিয়েটিনিন, ALT সব বলে দিলাম, আর দুইটা কি পয়েন্ট দেখবেন, এটা একটু চিন্তা করার ব্যাপার। আর দুইটা পয়েন্ট দেখবো যে স্কোর, ওই আগে যেটা বললাম হলো ডাস স্কোরটা দেখবো। এবং পেশেন্ট মেথোট্রেক্সেট খাওয়ার পরে, অনেক পেশেন্ট কিন্তু ওরা মেথোট্রেক্সেটের পরে যে কমন কমপ্লেইন করে, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ড্রাগ ইনটলারেন্স, অ্যাবাউট নসিয়া এন্ড ভমিটিং। একদম অনেকেই বলে খাওয়ার পরে পরেই, মেথোট্রেক্সেট খাওয়ার পরে পরেই বমি হয়ে যায়। যার জন্য আমরা অনেক সময় বলি, আমি আগে বলে দিয়েছিলাম যে মেথোট্রেক্সেট can be given, it can be given parenteral। যদি খুব বমি হয়, যদি সাবকিউটেনিয়াস বমি হয়, সেখানে যেটা করবো সেটা হলো ড্রাগ ইনটলারেন্স থাকলে সেই ড্রাগটা আর বাড়ানো যাবে না, সেই ড্রাগের বদলে অন্য ড্রাগে চলে যেতে হবে। তবে একটা কথা বলে রাখি যে 2 drug is better than single drug, এটা কিন্তু একদম শতসিদ্ধ কথা। দুইটা ড্রাগের কম্বিনেশন ইজ বেটার দেন দ্য সিঙ্গেল ড্রাগ। সুতরাং আমরা যদি পারি তখন দুইটা ড্রাগের কম্বিনেশন ইউজ করবো। And we should look for the adverse effect of methotrexate like rash, mucositis। mucositis হলে কি হবে? পেশেন্ট ডায়রিয়া হবে, পেশেন্ট এগুলা একদম মুখ টুকে একদম হয়ে যাবে, ডায়রিয়া, এই সমস্ত নিয়ে আসবে। সুতরাং we should look for the adverse effect of the drug methotrexate, adverse effect গুলো দেখে নেব। এবং এটা যদি আমরা বলে দিতে পারি, তখন আমরা মনে করবো যে এই ছেলেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ডিএমআরডি কিভাবে দিতে হয় এটা ভালো করে জানে। and you will get the full marks in the interactive oral examination about rheumatoid arthritis। সুতরাং আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি পড়ি, আমি আগের কোশ্চেনেই যাই, তাহলে আমরা যেটা করব, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিএমআরডি এটা গেল, তারপরে হয়তো হয়তো কোশ্চেনটা আসতে পারে যে ডিএমআরডি তে methotrexate ফেলিউর হলো। আমি বললাম যে methotrexate is patient is intolerant to methotrexate, patient has got intractable diarrhea as well as vomiting with methotrexate, what will you do next? আমরা তখন কি করব? ডিএমআরডি তে চলে যাব। It can be leflunomide and other drugs, but methotrexate is one of the gold better drug for the rheumatoid arthritis patient। তারপরে আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে patient is very much enough
নিতে পারতেছে না, উইল ওয়েট ফর 3 মান্থস, অথবা যদি এটা কোনো রেসপন্সিভ না হয়, ইন দ্যাট কেস উই ক্যান গো ফর দ্য বায়োলজিক্যাল এজেন্টস। তো তাহলে বায়োলজিক্যাল, তখন আমরা নাম বলবো, উই ক্যান গো ফর দ্য বায়োলজিক্যাল এজেন্টস। তো তাহলে বায়োলজিক্যাল নাম বলে দিব, বায়োলজিক্যাল কয়েকটা নাম যাতে মনে থাকে, এবং বায়োলজিক্যাল গুলা ম্যাক্সিমাম বায়োলজিক্যাল ইজ গিভেন বাই দ্য সাবকিউটেনিয়াস ইনজেকশন, আমরা তখন বায়োলজিক্যাল গুলা দিব। তখন হয়তো প্রশ্ন করতে পারে যে বায়োলজিক্যাল গুলো দেওয়ার আগে আমরা কি দেখে নিব? কি দেখে নিব? আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে বলা হয়, আমাদের দেশে বলা হয় যে 1:2 দুইজনের ভিতরে একজন হ্যাভ লেটেন্ট টিবি। সুতরাং আমরা লেটেন্ট টিবি আছে কিনা সেটা দেখে নেব বায়োলজিক্যাল দেওয়ার আগে। লেটেন্ট টিবি দেখবো কেমন করে? আমরা একটা ইএসআর দেখে নিব, একটা ইসিজি, একটা চেস্ট এক্স দেখে নেব, আমরা কোয়ান্টিফারেন্ট গোল্ড একটা নিব যে লেটেন্ট টিবি আছে কিনা। এই রিমাটয়েড আর্থ্রাইটিস পড়ার সময় আমাকে বায়োলজিক্যাল প্লাস নন বায়োলজিক্যাল দুটোই পড়তে হবে। আমরা কিভাবে এটাকে এনশিওর করব, কিভাবে এটাকে হ্যান্ডেল করব, কিভাবে সাইড ইফেক্ট আমাদেরকে সবগুলো জানতে হবে, প্লাস প্রগনোসিস অফ দ্য পেশেন্ট সেটাও জানতে হবে। সুতরাং একটা পেশেন্ট একটা ডিজিজ যখন দেওয়া হয় সেটা মাল্টিপল অ্যাঙ্গেলে চলে যেতে পারে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জিনিস একটু জানতে হবে। আর পরে a 56-year-old garment owner, ওনার না আসলে এটা হলো ওয়ার্কার, with type 2 diabetes mellitus was on metformin. ফরমিন আরো বেশি ডোজে দিতে পারি, প্রায় 2.5 গ্রামের মতো দিতে পারি, 50 মিলিগ্রাম বিআইডি ফর লাস্ট 6 মান্থ, 6 মাস দেওয়া হচ্ছে, and unable to achieve the target hemoglobin A1C. এখন এবং আরেকটা টার্গেট হলো, হয়তো এটা না দিয়ে হয়তো দিতে পারতাম, যে আরেকটা টার্গেট হলো যে পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ। পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজটা হয়তো 11 এর নিচে নামাতে পারতেছি না, এটা হয়তো বলে দিলাম যে এটা 13 থেকে যাচ্ছে, 13 এর নিচে নামে না, 13 এর কমে যায়ই না, এটা 13 এর উপর রয়ে গেছে। তখন আমরা যেটা করব সেটা হলো যে ইট ইজ মোর দেন 13। এখন তখন হি উইল রিকোয়ার এ সেকেন্ড এজেন্ট, তার কন্ট্রোল হচ্ছে না, হিমোগ্লোবিন A1C প্লাস পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ দুটোই দেওয়া যেতে পারে, হিমোগ্লোবিন A1C প্লাস পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ দুটোই দেওয়া যেতে পারে, সিনারিওতে দুটোই আসতে পারে, because patient is not controlled with metformin, because metformin is the drug of choice and it is the first line of drug if there is no contraindication. আমার এটা মনে রাখতে হবে। তখন সাথে সাথে জিজ্ঞাসা করলো যে এটা হচ্ছে না, তখন আমরা সেকেন্ড লাইন কি কি ড্রাগ দেবো, সেকেন্ড লাইনে অনেক ড্রাগ আছে কিন্তু লং লিস্ট অফ ড্রাগস আর দেয়ার। সুতরাং তখন তোমাকে জিজ্ঞাসা করলো হি উইল রিকোয়ার এ সেকেন্ড, তারপরে সেকেন্ড এজেন্টের পরে তখন কি জিজ্ঞাসা, অ্যাকর্ডিং টু সাব 20 21ও চলে আসছে, 21 কিন্তু অলরেডি ভার্চুয়াল ওয়েবিনার হয়ে গেছে, ভার্চুয়াল সেমিনার হয়ে গেছে, আই অ্যাটেন্ডেড দ্যাট সেমিনার। 21 আর 20 তে খুব একটা পার্থক্য নেই। হোয়াট পয়েন্ট উইল ইউ কনসিডার চুজিং দ্য সেকেন্ড এজেন্ট? আমি তাকে সেকেন্ড এজেন্ট দিতে হবে, এর কারণ হলো পেশেন্ট ইজ নট কন্ট্রোলড উইথ দ্য মেটফর্মিন। এখন কথাটা ওটাই আসবে, এতক্ষণ কথা বললাম যে ওটা শুনেই বোঝা যায় কন্ট্রোল হচ্ছে না, বাট এজেন্ট কি দিতে হবে ফর দ্য সেকেন্ড এজেন্ট। হোয়াট উইল বি দ্য সেকেন্ড এজেন্ট? তাহলে আগের কথাটা হলো যে হোয়াট পয়েন্ট ইউ উইল কনসিডার চুজিং দ্য সেকেন্ড এজেন্ট। এখন সেকেন্ড এজেন্ট দেওয়ার আগে আমার চিন্তা করতে হবে, কি কি চিন্তা করতে হবে, চিন্তাটা কি কি, যে ডায়াবেটিস হওয়ার পরে কি কি হয়। ইউজুয়ালি কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, সেরিব্রোভাস্কুলার ডিজিজ গুলো থাকে, হাইপারটেনশন থাকে, কার্বলিক সিনড্রোম, আর্ম ইজ ডায়াবেটিস মেলাইটাস। তাহলে অন্য আর্ম গুলো কিরকম, অবেসিটি থাকে, হাইপারটেনশন থাকতে পারে, হাইপারট্রাইগ্লিসাইরিডেমিয়া থাকতে পারে, স্ট্রোক থাকতে পারে, দ্যাট আর দ্য আর্মস অফ দ্য মেটাবলিক সিনড্রোম। সুতরাং তখন জিজ্ঞাসা তুমি অ্যাথেরোস্ক্লেরোটিক সেরিব্রোভাস্কুলার ডিজিজ আছে কিনা, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, তখন এটা চিন্তা করব। কেন চিন্তা করব? যদি হাইপারটেনশন থাকে, এমআই থাকে পেশেন্টের, যদি হার্ট ফেলিউর থাকে, এগুলো যদি থাকে, তখন আমার চিন্তা করতে হবে একটা জিনিস, যে অনেকগুলো জিনিস দেওয়া যাবে না। এন্ড ইফ দ্য পেশেন্ট হ্যাজ গট সিক, ইন দ্যাট কেস আই হ্যাভ টু চুজ সাম অফ দ্য এজেন্ট, যেগুলা
আমার ডায়াবেটিস মেলাইটাস প্লাস সিকিডি দুইটাতে আমার চিন্তাতে আনবো। যদি ওটা আমি বলে দিতে পারি এই দুটো জিনিস 1+1 কোনটা হলো 1 মিন্স এটাতে 1 নম্বর, এটাতে 1 নম্বর, দুটো নম্বর পেয়ে গেলাম। জাস্ট 2 words will give you reward of 2 numbers. সুতরাং এটা ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আমার মনে রাখতে হবে যে এই দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। সো তারপরে কথা হলো দ্য প্যান্ডিস্টিক আগে দেওয়া আছে and serum creatine level is 1.4 gram per deciliter and AGFR is 80 মানে less than 90 অলরেডি এটা কিন্তু রেনাল ফেলিউরের ভিতরে পড়ে গেছে। সুতরাং আর্লি রেনাল ফেলিউর এটা কিন্তু একদম লেট না, তো আর্লি রেনাল ফেলিউর আমি এই কথাটা বলে দিলাম যে আইএসডিও আছে এবং পেশেন্টের আর্লি সিকেডি আছে। এখন হোয়াট এজেন্ট উইল ইউ চুজ? এখন আমার মনে আসবে যে এই দুটো থাকলে কোন এজেন্ট আমি দিতে পারি। তাহলে কি করতে পারবো যে সিবিডি যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে অথবা যদি স্ট্রোক থাকে ইন কেস অফ দ্যাট GLP-1 receptor agonist drug has proven benefit. এখন কথা হলো আমি GLP-1 একটা আমি যদি বলতেছি বেনিফিট আছে but most of our in our country cannot afford the GLP-1 receptor agonist because liraglutide and glutide, these two drugs are very much costly in our country. এটা উইকলি দিতে হয়, কোনটা আছে ডেইলিও দেওয়া যায়। যদি উইকলিও দেই তাহলে আমাদের যেটা করতে হবে it is very very costly drug and most of the people of our country cannot afford. কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমরা GLP-1 agonist দিতে পারি because this has got proven cardiovascular benefit রয়ে গেছে, ডিজিজ বেনিফিট রয়ে গেছে, এটা আমরা তাহলে ড্রাগগুলো বলতে হবে লিরাগ্লুটাইড, সেমাগ্লুটাইড, এক্সান্টিনাইড, আরো গ্লুটাইড চলে আসছে, ডিলাগ্লুটাইড, অনেকগুলো গ্লুটাইড, একটা নাম বললেই হবে এবং ভুল বললেই হবে, 2-3টা নাম বললেই আমাদের ইট ইজ মোর দেন সাফিসিয়েন্ট ফর আস। তারপরে পেশেন্ট বলল যে আমি যে কথাটা আগে বললাম সেটা হলো পেশেন্ট ইজ আনএবল টু টলারেট GLP-1 receptor agonist, এটা টলারেট করতে পারতেছে না and what will you choose next? এটাও হতে পারে, অথবা হয়তো বলতে পারে যে পেশেন্ট হয়তো GLP-1 receptor agonist পারবে না, পেশেন্ট is unable to purchase the GLP-1 receptor, what will you choose next? তারপরে কোশ্চেনটা হলো যে we can give the SGLT inhibitor drug that has got proven benefit in the cardiovascular disease, empagliflozin, এখানে এই জায়গাতে পড়ে গ্লিফ্লোজিন অথবা কানাগ্লিফ্লোজিন, যে কোনো একটা দিলেই হবে, মানে গ্লিফ্লোজিন একটা দিতে হবে, SGLT2 inhibitor drug maybe the next choice। এছাড়া আরো অনেক ড্রাগ রয়ে গেছে, আমরা পরে আসতেছি আর কোনটা দেওয়া হবে। তারপরের প্রশ্নটা হবে যে 3 মাস পরে the patient is still not achieving সি টার্গেট, তার মানে এখনো কন্ট্রোল হচ্ছে না, হোয়াট আর ইউর অপশনস? তাহলে তারপর অপশনটা কি হবে? জিএলটি দিলাম, এম্পাগ্লিফ্লোজিন, কানাগ্লিফ্লোজিন দিলাম অথবা এটা দিলাম, তারপরও কন্ট্রোল হচ্ছে না, হোয়াট উইল বি দ্য নেক্সট? The next is that a lot of drugs are there that may be DPP-4 inhibitor, that is gliptins, that may be sitagliptin, vildagliptin, linagliptin, a lot of gliptins are there. সুতরাং এটা করব। Then it may be basal insulin, basal insulin কোনটা হতে পারে? deglutec, তারপরে গ্লার্গিন ইনসুলিন, এগুলো হতে পারে। দিস ইজ দ্য সিনথেটিক ইনসুলিন অথবা সেমি সিনথেটিক ইনসুলিন অথবা রিকম্বিনেন্ট ইনসুলিন, আমরা এটা দিতে পারি। বেজাল ইনসুলিন সিঙ্গেল ডোজ, রাতে একটা ডোজ দিয়ে দিলে পেশেন্ট কন্টিনিউয়াস। থায়াজোলিডিনিয়স এটা দিতে পারি। নিউয়ার জেনারেশন সালফোনাইল ইউরিয়া সেটা দিতে পারি। সো এ লট অফ ড্রাগস আর দেয়ার। সুতরাং সেই ক্ষেত্রে আরো অ্যান্সার রয়ে গেছে, যেমন আমরা বলি যে একারবোজ দিতে পারি, একারবোজ হতে পারে, সেটা এই ড্রাগ হতে পারে। কিন্তু আমরা এই ড্রাগগুলো করবো কি, আমরা 4টা যখন দিতে বলবো 4-5টা বলে ফেললে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সুতরাং আমরা যদি এই ড্রাগগুলো বলে ফেলি তখন কি হবে, স্যার এখানে একটা টিক মার্ক দেবে যে এটা বলে ফেলছে, তার বেজাল ইনসুলিন বলে ফেললো, থায়াজোলিডিন বলে ফেললো, সালফোনাইল বলে ফেললো, ইউ উইল গেট দ্য ফুল মার্ক। সুতরাং আমরা প্রত্যেকটা পয়েন্ট টাচ করে যাব। তারপরে কি বলতে পারে, তারপরে বলতে পারে যে একটা পেশেন্টের হয়তো, এরপরে আমি আরো একটু আগাচ্ছি, আর বিয়ন্ড দ্যাট আমরা হোয়াট উই শুড ডু, যে এটার পরে আমরা কি করবো। যদি বলে যে হ্যাঁ না এটা দিয়েও কন্ট্রোল হচ্ছে না, একটা পেশেন্ট কোনো কন্ট্রোল হচ্ছে না এটা দেওয়ার পরে, দেন হোয়াট উইল উই ডু? হয়তো বলে দিল, সিনারিতে বললো যে পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেভেল 17 মিলিমোল অর মোর দেন 17 মিলিমোল পার ডিএল, এটা থেকে যাচ্ছে হিমোগ্লোবিন A1C মোর দেন 9, এটা থেকে যাচ্ছে, আমি কমাতে পারতেছি না। তখন আমরা বলবো যে উই শুড গো ফর দ্য ইনসুলিন। তখন আমরা ইনসুলিনে চলে যাব অ্যালং উইথ ম্যাটফর্মিন। মিন্স ইনসুলিন কেমন করে দিব? ইনিশিয়ালি উই হ্যাভ টু স্টার্ট উইথ দ্য
শর্ট অ্যাক্টিং ইনসুলিন প্লাস 1 লং অ্যাক্টিং ইনসুলিন, এটা করতে পারি। কন্ট্রোল যদি হয়ে যায় পেশেন্টের সুবিধার জন্য আমরা যেটা করব সেটা হলো যে পেশেন্টের সুবিধার জন্য আমরা মিক্সড ইনসুলিন চলে যেতে পারি 2 টাইমস ডেইলি। তখন আমরা ওইটা চলে যাব। এবং তখন হয়তো ওইভাবে প্রশ্ন হতে পারে যে আমরা ইনসুলিনটা কেমনে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করা ক্যালকুলেট করাটা ইট ইজ ভেরি ইজি টু ক্যালকুলেট। কিরকম ক্যালকুলেট করব? স্টার্ট দ্য ডোজ উইথ 0.3 to 0.5 ইউনিট পার কেজি বডি ওয়েট। 0.3 to 0.5 unit per kg body weight in divided dose আমরা শুরু করব, and we will escalate the dose of insulin according to the need of the patient. Then we have to go for the new insulin, short acting, long acting insulin or mixed insulin. আমরা এটাকে হিউম্যান ইনসুলিন দিয়ে দিতে পারি, অথবা এখন যেটা লেটেস্ট এসেছে অথবা সেমি সিনথেটিক ইনসুলিন, অথবা যে যেমন গ্লার্গিন ইনসুলিন, ডেগ্লুটেক, অ্যাসপার্ট ইনসুলিন, এই সমস্ত মিক্সচার দিয়ে দিতে পারি। সুতরাং সেটাও একটা প্রশ্ন হতে পারে যে আমরা তখন কি করবো, হোয়াট উইল শুড ডু। পরবর্তী প্রশ্ন এখানে হতে পারে যে একটা পেশেন্ট এত হলো এবং সেখানে ডায়াবেটিক কমপ্লিকেশনস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। আমরা তখন জিজ্ঞাসা করতে পারে, একটা আর্ম থাকতে পারে যে হোয়াট আর দ্য ইমিডিয়েট কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলাইটাস। আমরা জানি যে ডায়াবেটিক কিটোএসিডোসিস, this is hyperosmolar hyperglycemic state HHS, এবং তারপরে যেটা হতে পারে ল্যাকটিক অ্যাসিডোসিস, ভেরি মাচ আনকমন, এটা না বললেও চলবে, এটা খুব একটা বলার দরকার নেই। and what are the other emergencies of diabetes mellitus? A patient with diabetes mellitus with MI, a patient of diabetes mellitus with stroke, these are the emergencies. A patient of diabetes mellitus requiring surgery, these are the immediate emergencies. সুতরাং আমাদেরকে ডায়াবেটিসের প্রশ্ন দিলে বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যেতে পারে। একটা সিনারিও দিবে, ডায়াবেটিস মেলাইটাসের বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যাবে। সুতরাং প্রশ্নগুলো বিভিন্ন হতে পারে, আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে বিভিন্নভাবে আমরা প্রশ্নটার যাতে উত্তর দিতে পারি। সো লাস্ট নট দ্য লিস্ট, সেটা হলো আমাদের প্রত্যেকটা সময় মেডিকেল এথিক্স ইজ থিং ইউজুয়ালি একটু মনে করি যে উই হ্যাভ টু মেক দ্য সেফ কনসালটেন্ট, একজন সেফ কনসালটেন্ট থাকবে এবং একজন এথিক্যাল কনসালটেন্ট থাকবে। এথিক্যাল ইস্যু ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সো উই হ্যাভ টু বি এথিক্যাল। এন্ড এখানে কোশ্চেনটা হলো 80-year-old fully conscious and competent man, এগুলো advanced in needed chemotherapy ভাবে হয়েছে। সে ফর এক্সাম্পল লাং ক্যান্সার হলো, কোশ্চেনটা এইভাবে দেওয়া আছে, লাং ক্যান্সার হলো and aggressive metastasis, a case of prostate carcinoma with aggressive metastasis, a case of renal carcinoma with metastasis, a case of other carcinoma with extensive metastasis, সেখানে আর কিছু করার নেই, surgery has got no role there. In that case you have to go for the palliative chemotherapy, যাতে অল্প কয়েকটা দিন পেশেন্ট যাতে ভালো থাকে। In that case কোশ্চেনটা হলো the family objected when the doctor wanted to obtain informed consent from the patient because that would involve disclosing the diagnosis. ফ্যামিলির লোকজন বলছে এসে যে আপনি যদি বলেন যে পেশেন্টের লাং ক্যান্সার আসছে, জানাইয়েন না, জানালে খুব দুঃখ পাবে, মনে কষ্ট পাবে, এটাই কিন্তু সচরাচর বলে। দিস ইজ ওয়ান অফ দ্য কমন এথিক্যাল প্রবলেম, যে জানালে খুব কষ্ট পাবে পেশেন্টটা, কান্নাকাটি করবে, কি করবো, আমার কি হয়ে গেল রে, আমার কি করবে। এবং যেটা করে আমাদের পেশেন্ট, যে ছেলে মেয়েদের অনেক টাকা খরচ হবে, এটা করতে দেয় না। সুতরাং ইট ইজ ওয়ান অফ দ্য কমন ইস্যু which would make the patient very sad and depressed. সুতরাং সেই ক্ষেত্রে the family wanted to make the decision without informing the patient. ফ্যামিলি তাহলে আসে বলতেছে যে লোকটাকে কিছুই বলবেন না, আমরা যা করার আমরা করব, লোকটাকে কিছু বলা যাবে না। এখন এথিক্যাল ইস্যু হলো, আমি তো একজন সেফ ডক্টর হব, সেফ কনসালটেন্ট হব এন্ড এথিক্যাল ডক্টর হব। ইন দ্যাট কেস আমার পরের কোশ্চেনটা হলো যে হোয়াট শুড দ্য ডক্টর ডু। এখন ডাক্তার কি রোগীর অ্যাটেন্ডেন্টের কথা মেনে নেবে নাকি পেশেন্টকে কিছু বলবে? তাহলে কি করা উচিত? এখন কি করা উচিত? তাহলে এথিক্যাল কোশ্চেনটা হলো এটা, হোয়াট শুড দ্য ডক্টর ডু? This is very much important for us.
এটা এমন হতে পারে যে একটা সিনারিও থাকতে পারে লাং ক্যান্সার, একটা সিনারিও থাকতে পারে প্রোস্টেটিক ক্যান্সার, ক্যান বি ব্লাডার কার্সিনোমা, ইট ক্যান বি বনি কার্সিনোমা, এনিথিং এলস হতে পারে। যেখানে প্যালিয়েটিভ কেমোথেরাপি দরকার হবে সেখানে ডক্টর কি করবে? দ্য ডক্টর শুড কারণ পেশেন্ট সে সবকিছু উত্তর দিতে পারে এবং পেশেন্ট রিয়েক্ট করতে পারে, তখন আমাকে শুড রেসপেক্ট দ্য পেশেন্টস অটোনমি টু মেক পেশেন্টস ওন ইনফর্মড চয়েস। তখন আমাকে কি করতে হবে? ব্যাড নিউজটা ডিসক্লোজ করতে হবে পেশেন্টের কাছে, এবং তাকে আমরা করতে হবে কি না, পেশেন্টের পার্টির কথায় বলা যাবে না, পেশেন্টের তার ওন ইনফর্ম চয়েস নিতে হবে। এই কথাটা যদি আমি বলে দেই, দ্যাট উইল গিভ ইউ দ্য 3 marks out of 10। ইট ইজ অ্যাস্টনিশিং যে এই কথাটুকু বললে কিন্তু আমি অনেক, বাট ইউ হ্যাভ টু থিঙ্ক যে এটা যদি তাহলে জানা থাকলে কিন্তু আমরা কি করব, হুট করে বলে দেবো যে না আমরা হয়তো ওটাই করবো না, পেশেন্টকে বলবো না, দরকার নেই। আমরা বলবো যে পেশেন্ট অটোনমি, পেশেন্ট ওন ইনফর্ম চয়েস, এটা জানতে হবে। বিকজ পেশেন্ট ইজ কনসাস এনাফ, পেশেন্ট ক্যান গিভ দ্য ভার্ডিক্ট, দিতে পারে যে আমি কোনটা নিব কোনটা নিব না, এটা করবো। নেক্সট কোশ্চেন ইজ দ্য প্রোভাইড ইউর মোরাল রিজন। এখন তারপরে বলবে যে তুমি কেন এটা বলে ফেলবা, বললে তো পেশেন্ট ডিপ্রেসড হয়ে যাবে, পেশেন্ট কান্নাকাটি শুরু করবে, পেশেন্টের আত্মীয় স্বজন কান্নাকাটি শুরু করবে, একটা তোলপাড় অবস্থা হয়ে যাবে। আমি কি সেখানে এটা বলতে যাব? মোরালি আমার কি বলে, মোরালিটি কি বলে? এখন রিজনিংটা আসবে। হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হলো physician should first ask the patient whether he personally wanted to receive the information about his condition in order to make decision. বলতে হবে জানতে চান taking a crime being patient কে ধীরে ধীরে we have to go for the disclosure of the bad news to the patient, and in that case patient কে বলতে হবে you choose the option for your treatment, যে তোমার ডিসিশনে এখন নাও তুমি কি প্যালিয়েটিভ কেমোথেরাপি দিবে কি দেবে না, এটা খরচ এতটুকু পড়বে, তুমি কি নিবে কি নেবে না। পেশেন্ট তখন সজ্ঞানে তার এটা দিবে, পেশেন্ট যদি জ্ঞান থাকে। কিন্তু আমি আগেই বলে দিয়েছি, সিনিয়রিতে আগেই লেখা আছে যে পেশেন্ট ইজ কনসাস এনাফ, সুতরাং পেশেন্টকে এটা জানাতে হবে, ইনফরমেশনটা পেশেন্টকে দিতে হবে, যাতে পেশেন্টটা তার কনসাস ডিসিশনটা দিতে পারে। তারপরের কথাটা হলো হোয়াট ইজ দ্য লিগ্যাল রেস্ট্রিকশন অন দ্য রাইট অফ অটোনমি। এখন অটোনমির কথা বললাম, কিন্তু লিগ্যাল কোনো রেস্ট্রিকশন আছে কিনা, তখন প্রশ্নটা যদি করা হয় তখন আমি উত্তর দেব কি, যে বাংলাদেশে যদি এজ লেস দেন যদি 18 হয় ইন আওয়ার কান্ট্রি, তখন পেশেন্টকে না জানালেও চলবে, পেশেন্ট পার্টি উইল গিভ দ্য ডিসিশন, যে পেশেন্ট পার্টি তখন ডিসিশন দিবে whether to take the drug or not। যদি 18-র উপরে হয়, পেশেন্ট যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন বাংলাদেশে আমাদের দেশ ল অনুযায়ী পেশেন্ট কিন্তু তার কনসাস অপিনিয়নটা দেবে। কিন্তু আগে আমি বলেছি যে পেশেন্টের কিন্তু অলরেডি পেশেন্টের এজ ইজ 80 নট 18, পেশেন্ট কিন্তু 18 না, পেশেন্ট কিন্তু 80 বছর বয়স, সুতরাং এখানে কিন্তু লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই, সুতরাং পেশেন্টকে আমরা এখানে লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই। তারপরে বলল ইফ এজ ইজ মোর দেন 18, অলরেডি কিন্তু 80, দেন হোয়াট ইজ দ্য সেকেন্ড রেস্ট্রিকশন অন রাইট অফ অটোনমি? আর কি রেস্ট্রিকশন আছে? বয়সটা একটা রেস্ট্রিকশন, আর কি অটোনমির কোনো আর রেস্ট্রিকশন আছে? ইয়েস, অবশ্যই অটোনমির আরো রেস্ট্রিকশন আছে। কোন রেস্ট্রিকশন? আমি কিন্তু আগেই বলে দিয়েছি, পেশেন্টটা কিন্তু ফুললি কনসাস, এখানে কিন্তু এই কথা আসবে না। কিন্তু তারপরও বললাম যে সেকেন্ড রেস্ট্রিকশনটা কি? সেকেন্ড রেস্ট্রিকশনটা হলো যে the person's mental state and ability to make the decision, যে মেন্টাল স্টেট যদি খারাপ থাকে এবং পেশেন্ট যদি ডিসিশন না মেক করতে পারে, ইন দ্যাট কেস পেশেন্টস পার্টি উইল টেক দ্য ডিসিশন অর থার্ড পার্টি ডিসিশন আমাকে তখন নিতে হবে। এন্ড 80 বছর হয়ে গেল, পেশেন্ট যদি মনে রাখতে পারে অথবা ডিমেনশিয়াতে ভোগে, যদি পেশেন্ট কিছুই মনে রাখতে পারে, প্রিভিয়াসলি যদি দেখি যে পেশেন্ট ইজ ডিমেনশিক, পেশেন্ট সকালে কি গাইছে মনে করতে পারে না, এই দুইটা ক্ষেত্রে একটা হলো যে মেন্টালি পেশেন্ট ইজ মেন্টালি কোনো ডিসিশন নিতে পারবে না, পেশেন্ট খুব ভালো না ডিসিশন নেওয়ার জন্য, পেশেন্টের জাজমেন্ট অত ভালো নেই, এন্ড পেশেন্ট ইজ হ্যাভিং ডিমেনশিয়া, ইন দ্যাট কেস বলতে হবে যে পেশেন্ট পার্টি অথবা থার্ড পার্টি ডিসিশন আমাকে নিতে হবে। তাহলে থার্ড পার্টি ডিসিশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন দ্যাট।
And third party decision should be taken if the patient has got altered mental state and patient is not able to take any decision and patient is suffering from dementia, তাহলে আমরা তখন এটা নিব। সো আমি মনে হয় যে অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম about 5% about the ethics, about the emergencies, about the chronic disease. So it's a long time. I've covered 1 hour with you about many. Thank you very much for you listening. Thank you. Thank you. Now it's to Sumaya. Thank you, sir, for very nice session. Sir, আমার নাম তাসমিনা তুলি। হ্যাঁ, তুলি। তুলি মনে থাকে, অন্যটা মনে থাকে না একটু। আচ্ছা, জাস্ট আই এম গোইং ফর দ্য আমি লাইভে চলে আসি আবার। ওকে, দেখা যাচ্ছে তাই তো? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Students, please write your question to the chat box, your query or any question. তুমি কোশ্চেনগুলো বলে দাও, চ্যাট বক্সে অনেক কোশ্চেন আমার মনে হয় আমি পড়তে পারি নাই। Everyone is thanking you and saying excellent session, sir. Question এখন পর্যন্ত আসেনি, আসলে স্যার আমি এই ফাঁকে বলে নিতে চাই যে ইন্টারঅ্যাক্টিভ আমার মনে হয় যে একদম খুব স্মুথলি আমরা ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন দিতে পারি। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে স্যার। পার্ট 2 এক্সামিনেশন আমার মনে এটা কোনো ব্যাপারই না এই পরীক্ষাটা দেওয়ার জন্য। ইন্টারঅ্যাক্টিভ ওরাল এক্সামিনেশন ইজ ভেরি মাচ ইজি। আমি মনে করবো যে এটা খুব ইজি এবং আমরা সবাই এটা অ্যাপিয়ার করতে পারবো। এটাতে কোনো ভয় রাখার কোনো দরকার নেই। আমি যদি একটু জানা থাকে আমার স্যারের সামনে মনে করব যে আমি কনফিডেন্ট এনাফ, এটা বসতে হবে। স্যারকে মনে করতে হবে যে স্যার ইজ মাই গার্ড, ইজ ভেরি মাচ সিম্প্যাথেটিক অন মি, এটা মনে করে আমাকে ভয় না পেয়ে সমস্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। এটা যদি কেউ মনে করে তাহলে মনে করব